যত অন্যান্য প্রাণী আছে সেই প্রাণীগুলোর কি বৈশিষ্ট্য মিলবে কখনো? তাহলে মিলবে না। তাহলে মানুষের যে বৈশিষ্ট্যটা আছে, এই বৈশিষ্ট্যটা অন্য প্রাণীর মধ্যে যেমন মিলতেছে না, এরকম প্রত্যেকটা নির্দিষ্ট সেটের একটা সুনির্দিষ্ট বৈশিষ্ট্য থাকবে। যেমন মানুষের পরে আমাদের যে সেটটা আসে, মানুষের পরে যদি আমরা এটাকে বলি যে পুরুষ মানুষের সেট, মহিলা মানুষের সেট, তাহলে মহিলা মানুষ এবং পুরুষ মানুষ দুইটার মধ্যে একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে। তাহলে যে বৈশিষ্ট্য আছে, তাহলে এই বৈশিষ্ট্য যার মধ্যে স্পেশাল বৈশিষ্ট্যগুলো সবগুলো প্রায় মিল থাকবে, এগুলোকে আমরা সেট বলতে পারি। এই সেটের ক্ষেত্রে আমাদের প্রথমে আসে হচ্ছে ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট কি ধরনের হবে? যতগুলো সেট আমরা নিব এর সবগুলো মিলে মূলত ইউনিভার্সাল সেট আসবে। ইউনিভার্সাল সেটের বৈশিষ্ট্য সবগুলো বৈশিষ্ট্য মিলাই হবে মূলত। ইউনিভার্সাল সেটকে আমরা এই উদাহরণে প্রকাশ করি। এবারে সেটকে আমরা কয়েকভাবে প্রকাশ করতে পারি। একটা হচ্ছে, একটাকে বলে হচ্ছে গঠন পদ্ধতি। তাহলে গঠন পদ্ধতির সেট হচ্ছে এখানে সুনির্দিষ্টভাবে লিখবো, এবং সেটার ক্ষেত্রে কিরকম আকার থাকতে পারে, যেমন আমি এখানে একটু আগে তো আপনাদেরকে বলেছিলাম যে পুরো মানব জাতির যে সেট, এটা হচ্ছে এই যে মানব জাতি, এটা আমি কোনো সংখ্যা নিয়েছি? সংখ্যা নিয়ে নিই, তাহলে পুরো মানব জাতি এটা, এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। আবার বলেছি এই সেটের ক্ষেত্রে পুরুষ মানুষের সেট, এটাও গঠন পদ্ধতি, মহিলা মানুষের সেট, এটাও গঠন পদ্ধতি। এরপর আসেন তালিকা পদ্ধতি। যেমন পুরুষ মানুষের সেটের ক্ষেত্রে আমরা বলতে পারি পৃথিবী বাংলাদেশে বা পুরো যে পুরুষ মানুষের সেটের ক্ষেত্রে আমরা আহ কিরকম ধরে নিতে পারি, যেমন 10 জন, 20 জন, 30 জন, 40 জন, এরকম সংখ্যায় যদি নিই তাহলে সেটা হবে তালিকা পদ্ধতি। আচ্ছা, এগুলোর দিকে আমরা না যে আমরা সরাসরি প্রশ্নের দিকে যাই। এই আমরা সেটা যে গঠন এবং তালিকা পদ্ধতি দেখলাম, এই গঠন এবং তালিকা পদ্ধতি থেকেই অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এমসিকিউ আমরা দেখতে পারি, এবং এই প্রশ্ন সমাধানের মাধ্যমে আমরা আস্তে আস্তে শিখে যাবো যে কিভাবে প্রকাশ করা হয়। তাহলে আমি এখানে এক্স, এটা সাজ দ্যাট এক্স, সাজ দ্যাট এক্স ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আমরা আগে দেখি যে পূর্ণ সংখ্যা কোনগুলো। আমরা যদি দেখি যেখানে পূর্ণ সংখ্যা বলেছি, তাহলে পূর্ণ সংখ্যাকে অনেক সময় এরকম আকার না থাকে, এরকম হতে পারে। তাহলে পূর্ণ সংখ্যা বলেছে এখানে অনেক সময় এটাকে, এটা অনেক সময় কি আকার, পূর্ণ সংখ্যা যেটা আমরা বলেছি এটা অনেক সময় জেড আকার প্রকাশ, জেড আকার আমরা লিখে থাকি। তাহলে জেড সমান আমরা কি লিখতে পারি? পূর্ণ সংখ্যাকে আমরা মূলত জেড দ্বারা প্রকাশ করি, যেটার মধ্যে 0 হতে পারে, +-1 হতে পারে, +-2 হতে পারে, ইত্যাদি ইত্যাদি হতে পারে। এটাতে সমস্যা আছে, এটার সাথে কানেকশন হচ্ছে না। আচ্ছা, এবার এখানে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি কি হতে পারে? যেমন 0 হতে পারে, +-1 হতে পারে, +-2 হতে পারে, আরো ইত্যাদি ইত্যাদি হতে পারে। তাহলে এখানে আমরা 0 বা +-1, +-2 বললাম। এই পূর্ণ সংখ্যা আমরা যতগুলো নিব, সেই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের কি হবে? এখানে 0, +-1, +-2 আমরা যতগুলো নিয়েছি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, আমার বলেছে যে এখানে পূর্ণ সংখ্যার মানটা বর্গ করার পরে সেটা 18 থেকে ছোট হতে হবে। তাহলে আমরা যদি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দেখি, পূর্ণ সংখ্যা 0 হতে পারে, +-1, মানে +1 হতে পারে, আবার -1 হতে পারে। তাহলে +-1, +-2, আবার +-3, আবার +-4 হতে পারে। তাহলে +-1, +-2, +-4, তারপরে কি হতে পারে? আহ প্লাস মাইনাস +-5 হতে পারে। তাহলে আমরা এবার এখানে যতগুলো নিয়েছি, যেমন জিরোকে যদি জিরোকে যদি আমি বর্গ করি, তাহলে জিরোকে বর্গ করলে কত হবে? 0 হবে। আমি যদি +-1 কে বর্গ করি, +-1 কে যদি বর্গ করি, +1 - 1 ভালো করে দেখবেন, প্লাসকে বর্গ করলে +1 হয়, আবার -1 কে বর্গ করলেও আমরা কি পাবো? +1 পাবো, কারণ মাইনাস কে স্কোয়ার করলে প্লাস হয়ে যায়। এরপরে +-2 কে যদি আমরা বর্গ করি, তাহলে +-2 কে আমরা বর্গ করবো, +-2 এটাকে যদি বর্গ করা হয় তাহলে কত হবে? 4 হবে, কারণ যদি আমি -2 কে বর্গ করি তাহলে কত হবে? প্লাস হবে, আবার +2 কে বর্গ করলেও 4 হবে। এবার +-3, এই +-3 কে যদি আমি বর্গ করি তাহলে কত হবে? +-3 কে বর্গ করে 9 হবে। আবার +-4 এটাকে যদি আমরা বর্গ করি তাহলে কত হবে? এটা হবে 16। এবার তারপরে +-5 এটাকে যদি আমরা বর্গ করি তাহলে কি হবে? এটা হবে হচ্ছে 25। কিন্তু এখানে আমি একটা জিনিস বলেছিলাম, ঋণাত্মক পূর্ণ সংখ্যা।
এই পূর্ণ সংখ্যার মধ্যে 0 +-1 +-2 +-3 +-4 +-5 যতগুলো আছে এগুলোকে বর্গ করলে আমি সবগুলো ধনাত্মক পেয়ে গেছি। কিন্তু এর মধ্যে আপনার দেখতে হবে ঋণাত্মক কোনগুলো। তাহলে ঋণাত্মকের মধ্যে ঋণাত্মক সংখ্যা আপনার আগে বুঝতে হবে। ঋণাত্মক সংখ্যা কোনগুলো? 0 কি ঋণাত্মক সংখ্যা? 0 ঋণাত্মক সংখ্যা না। 0 একটা মাত্র সংখ্যা, এটাকে আমরা বলি হচ্ছে অঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক হলে 0 হবে, ধনাত্মকেও 0 আসে না, ঋণাত্মকেও 0 আসে না। ধনাত্মক 1 2 3 4 5 6 7 আসে, ঋণাত্মকে -1 -2 -3 -4 -5 আসে। তাহলে আমরা এখানে যতগুলো নিয়েছি সেই সবগুলো সংখ্যাকে বর্গ করার পরে এদের মধ্যে 18 থেকে ছোট, 18 থেকে ছোট কত কত আসছে? একটা -1 আসছে। দেখেন আমরা যদি দেখি এখানে, তাহলে একটা হচ্ছে -1, একটা হচ্ছে -1, একটা আসছে হচ্ছে -2 কে বর্গ করলে 4 আসছিল একটা, আর একটা হচ্ছে -3 কে বর্গ করলে 9 আসছিল, আর একটা -4 কে বর্গ করলে আমরা কত পাইছিলাম? 16। কিন্তু -5 কে বর্গ করলে কি আমরা 16 পাইছিলাম? 25 পাইছিলাম। 25 কে 18 কে 18 এর থেকে ছোট? ছোট না, তাহলে বড়। তাহলে আমাদের অ্যান্সার আসলো -1 -2 -3, এটা হবে। কেন? ঋণাত্মক বলেছিল তাই। যদি ধনাত্মক বলতো তাহলে আর হবে না। তাহলে আপনারা কি এটা বুঝতে পেরেছেন? তাহলে এরপরে আমরা ঋণাত্মক সংখ্যা সম্পর্কে বুঝতে পেরেছি। ধনাত্মক হলে কি হতো? যদি এটা ধনাত্মক হতো তাহলে আমরা শুধু ধনাত্মক সংখ্যাগুলো নিতাম, 1 2 3 4 নিতাম। যদি বলা হতো অঋণাত্মক তাহলে 0 1 2 3 4 নিতাম। আচ্ছা, এরপর আমরা আরেকটা সেট নিয়েছি, এ এক্স বিলংস টু এন। এখানে এটাকে আমরা বলি হচ্ছে বিলংস টু, কি বলি? এই যে এখানে এটাকে আমরা বলি এক্স বিলংস টু এন, মানে এক্স এর মানটা এন এর মধ্যে থাকবে। তাহলে আগে আপনার বুঝতে হবে এন কি জিনিস। এন কে বলা হয় ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। কত থেকে শুরু হয়? 1 2 3 4 5 6 7 8 9, এরকম চলতেই থাকবে। এটা হচ্ছে এন। এবার এখানে দেখেন, এবার এখানে দেখেন, এটা গেল এন। একটু আগে জেড লিখছিলাম, জেড পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যায় এটা ছিল 0, তারপর কি ছিল? +-1, তারপর কি ছিল? +-2, তারপর কি ছিল? +-3, তারপর কি ছিল? +-4, ইত্যাদি ইত্যাদি ছিল। তাহলে এই যে ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বারে কোনো নেগেটিভ নাম্বার আছে? 0 আছে? 0 নেই। কত থেকে শুরু হয়েছে? 1 থেকে শুরু হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9। কিন্তু জেড যে পূর্ণ সংখ্যা ছিল সেখানে 0 আছে, +1 আছে, -1 আছে, +2 -3 সব আছে। তাহলে এন এবং জেড মানে পূর্ণ সংখ্যা এবং এবং স্বাভাবিক সংখ্যা, দুইটার মধ্যে পার্থক্য আছে। তাহলে স্বাভাবিক সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এন দ্বারা প্রকাশ করি। এখন এখানে আমরা যেটা লিখেছি যে x² -5x -14, এটা সমান 0। এটা সমান কি বলেছি? 0। এত হলে এর উপাদান কত হবে? তাহলে এইটাই আমরা শুধু সলভ করব। এটাকে যদি আমরা সলভ করি তাহলে কত হবে? দেখেন, এটাকে যদি আমরা সলভ করি তাহলে এটা আসতেছে হচ্ছে x² মাইনাস কত, এটা যদি মিডিল টার্ম করি আমরা, 7x প্লাস 14 কে যদি আমরা মিডিল টার্ম করি তাহলে কত হবে? 7 দুগুণা 14 হয়ে যায়। তাহলে মাইনাস কত হবে? 7x প্লাস 2x মাইনাস 14, এটা ইকুয়াল 0 চলে আসছে। তাহলে এটাকে যদি আমরা ওই ছোটকালে যেরকম মিডিল টার্ম আপনারা করেছিলেন, তাহলে এখানে x যদি আমি কমন নিই কত হবে? x মাইনাস 7 হবে। তারপরে এখানে যদি আমি 2 কমন নিই, 2, তাহলে কত আসে? x মাইনাস 7 চলে আসে। এটা সমান কত আসছে? 0। তাহলে এটার ক্ষেত্রে দেখেন, এটার ক্ষেত্রে আমাদের কত আসছে? একটা আসছে হচ্ছে x মাইনাস 7, আর আরেকটা আসছে হচ্ছে, আরেকটা কত আসছে? আরেকটা হচ্ছে x প্লাস 2, এটা সমান 0। তাহলে এটা এটা সমান 0 আসছে। এখন এটার যে x এর আমরা মান পাচ্ছি, একটা x মাইনাস 7 ইজ ইকাল টু 0, আর একটা পাচ্ছি হচ্ছে x প্লাস 2 ইজ ইকাল টু 0। x প্লাস 2 ইজ ইকাল টু 0 হয় তাহলে x এর মান -2 পাইছি, আর x মাইনাস 7 ইজ ইকাল টু 0 হলে x এর মান 7 পাইছি। এক্স এর মান 7 পাইছি। তাহলে আপনি এবার বলেন যে এক্স এর মানটা আমরা যে 7 পেলাম, এর মধ্যে এই যে এন একটা বলেছিলাম আমরা, এখানে উপরে দেখে এন বলেছিলাম, এই যে এন, এন এ কোনো নেগেটিভ নাম্বার ছিল? এন এ কোনো নেগেটিভ নাম্বার ছিল? এন এ 1 2 3 4 5 6 7 ছিল, কোনো নেগেটিভ নাম্বার ছিল না। তাহলে আমার এখানে যে অ্যান্সারটা আসবে সেই অ্যান্সারেও কোনো নেগেটিভ নাম্বার থাকা যাবে না। এই যে অ্যান্সারটা আসছে একটা 7, আর একটা হচ্ছে একটা একটা আসছে 7, আর একটা হচ্ছে -2। তাহলে এর মধ্যে কোনো নেগেটিভ নাম্বার থাকতে যাবে না। তার নেগেটিভ নাম্বার কি এটাতে আছে? 7 এ নেই, কিন্তু -2 তে আছে। তাহলে -2 হবে না, তাহলে আমাদের অ্যান্সার হবে 7। বুঝতে পেরেছেন এটা? আচ্ছা, এরপরে আমরা আর একটা ম্যাথ নিয়েছি, 3 নাম্বার এ। এখানে এ একটা সমান সমান হবে, এখানে একটা সমান চিহ্ন হবে। এ সমান এক্স, দ্যাট এক্স হলো 5
7 দ্বারা বিভাজ্য 150 থেকে ছোট। এটা এটা দেখেন, এটা বিশেষ আসা প্রশ্ন, মানে প্রাইমারিতে আসার মতো সম্ভাবনা অনেক বেশি আছে। তাহলে আমি এখানে কি বলেছি, 5 এবং 7 দ্বারা বিভাজ্য 150 থেকে ছোট। তাহলে পাওয়ার অফ এ, পাওয়ার সেট বলা হয় এটাকে। আমরা আগে এ সেটের উপাদান সংখ্যা যদি বের করি, তাহলে এখানে এই এ সেটের উপাদান সংখ্যা আমাদের বের করতে হবে। তাহলে এ সেট বলছে যে 5 এবং 7 এই দুইটা দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে 5 এবং 7 এই দুইটা দ্বারা যদি বিভাজ্য আমি সংখ্যা নিই এবং 150 থেকে ছোট, 150 থেকে ছোট 5 এবং 7 দ্বারা বিভাজ্য এরকম সংখ্যা কি হবে? তা এরকম সংখ্যা যদি হয় তাহলে 5 আর 7 গুণ করলে কত হবে? তাহলে 5 আর 7 গুণ করলে এই দুটোর আমরা যদি যোগ করি তাহলে 35 হবে। তাহলে আপনি এই 150 কে 35 দ্বারা ভাগ করেন, তাহলে কত হবে? 150 কে 35 দ্বারা ভাগ করলে কত আসে? আহ 4 দিন আমরা 4 প্রায় 4, প্রায় 4 যায় নাকি 4। তাহলে 150 কে যদি আমি 35 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? ওই 4 পয়েন্ট সামথিং আসে। তাহলে আমার এখানে আহ 4 পয়েন্ট সামথিং মানে 5 এবং 7 দুইটা দ্বারা বিভাজ্য হতে হবে এরকম সংখ্যা এরকম 4টার মতো আসতে পারে। তাহলে এখানে বলছে পাওয়ার অফ এর উপাদান সংখ্যা। তাহলে এখানে যদি আমার এখানে অপশন একটু ভুল আছে, অপশনগুলো অন্যটা থেকে চলে আসছে। তাহলে এটার ক্ষেত্রে যদি 4টা উপাদান হয় তাহলে 4টা উপাদান হলে আমরা পাওয়ার সেট যেটাকে বলি, পাওয়ার সেট মনে করেন যে এ একটা সেট, এটা আমরা অন্য একটা উদাহরণে দেখতে পারি। এ সেট তার উপাদান সংখ্যা 1 2 3। আমি যদি পাওয়ার অফ এ সেট নির্ণয় করি, পাওয়ার অফ এ সেট, পাওয়ার অফ এ মানে এটাকে পাওয়ার অফ এ বলা হয়। তাহলে এই পাওয়ার অফ এ সেটের প্রথম উপাদান হবে ভাগা সংখ্যা, তারপর হবে 1, তারপরে কত হবে? তারপর হবে 2, হ্যাঁ তারপরে কত হবে? তারপর 3 হবে। মানে এখানে 1 2 3 ছিল, তারপর 3 হবে। তারপরে আমরা এটাকে বলি হচ্ছে 1 2, তারপরে এটাকে বলি হচ্ছে 1 থ্রি 3, তারপরে কত আসবে? হ্যাঁ হ্যাঁ, টু ফোর তারপর 2 3, তারপরে আসবে হচ্ছে 1 2 3। আচ্ছা, তা এটার পাওয়ার অফ এ মানে যে আমরা এটা যে শক্তি সেট পেলাম, এই শক্তি সেটের উপাদান সংখ্যা মোট কয়টা আসছে? 8টা আসছে। এখানে যে আমাদের আহ এ একটা সেট ছিল, তার এলিমেন্ট বা উপাদান সংখ্যা কয়টা ছিল? 3টা। তাহলে এটার আমরা দেখতে পারি একমাত্র 2 টু দি পাওয়ার 3, মানে 2 টু দি পাওয়ার 3 কত আছে? 8। তাহলে আমাদের এখানে যে শক্তি সেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n আকারে আসবে। 2 টু দি পাওয়ার n, আমার এখানে উপাদান মানে এখানে মোট সংখ্যা আসতে পারে 4টা। তাহলে 2 টু দি পাওয়ার 4 কত হবে? 16। এটার অ্যান্সার হবে 16। এটা আমাদের অন্য জায়গা থেকে অপশন চলে আসছে। আচ্ছা, এরপর আমরা আরেকটা প্রশ্ন নিয়েছি। এক্স সাজ দ্যাট এক্স হলো ফিবোনাচ্চি একটা সংখ্যা। আপনার আগে বুঝতে হবে ফিবোনাচ্চি সংখ্যা কোনটা, এটা বিশেষ একটা প্রশ্ন। তাহলে এখানে দেখেন ফিবোনাচ্চির সংখ্যা কত হবে? 0 1, তারপর কত হবে? তারপরে 1 হয়। 0 কেমন করে আমরা বুঝবো? এই প্রথম যে সংখ্যা থাকবে, প্রথম যে সংখ্যা এটা এবং পরে যে সংখ্যা, এই দুটো যোগ করতে হবে, যোগ করে পরে সংখ্যা পাবো। তাহলে আমরা প্রথম দেখলাম হচ্ছে কত কত হবে, কত কত প্রথমে 0 হচ্ছে, 1 হচ্ছে, 1 হচ্ছে, তারপর কত হবে? 2 হবে, তারপর কত হবে? 3 হবে, তারপরে 4 হবে, 4 হবে, 4 হবে না। ফাইভ তাহলে এর পরেরটা হবে 5, 3 আর 2 5 হয়ে যায়। তাহলে এই পরেরটা হবে 5, তার 5 3 কত হবে? 8 হবে, 8 5 কত হবে? 13 হবে, 13 আর 8 কত হবে? 21 হবে, 21 আর 13 এরকম আকার চলতেই থাকবে। তাহলে আমার এখানে বলেছে এ একটা ফিবোনাচি সংখ্যা, 0 1 2 3 5 8 13 21 এরকম আকারে হবে। এবং বলেছে এক্স স্কোয়ার, যে এক্স স্কোয়ার করবো সেটা 64 থেকে ছোট হতে হবে। তাহলে আমার এখানে কত কত উপাদান আসতে পারে? এখানে কত কত উপাদান আসতে পারে? তাহলে 0 কে স্কোয়ার করলে, 0 কে যদি আমরা স্কোয়ার করি কত হবে? 0 হবে। 1 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে কত হবে? 1 হবে। আবার 1 কে যদি স্কোয়ার করি কত হবে? 1 হবে। 2 কে স্কোয়ার করলে কত হবে? 4 হবে। 3 কে স্কোয়ার করলে কত হবে? 9 হবে। 4 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে হবে 16। 4 কে আমাদের আসছে, এখানে 4 আসছে না। তাহলে আমার এখানে 5 আসছে। 5 কে স্কোয়ার করলে কত হবে? 25। তারপরে কত আসছে? 8। 8 কে স্কোয়ার করলে 64। কিন্তু আমি ওখানে বলেছি, এখানে দেখেন, এখানে আমি বলেছি প্রশ্নে যে 64 থেকে ছোট হবে, কিন্তু 64 না। তাহলে আমার এখানে উপাদান কত কত আসছে? এখানে যদি আমরা দেখি আমাদের উপাদান আসছে 0 আসছে, 1 1 2 3 5 পর্যন্ত আসছে।
তাহলে এখানে আমার উপাদান সংখ্যা মোট আসছে হচ্ছে 6টা। কয়টা আসছে? 6টা। তাহলে আমার এখানে 2 টু দি পাওয়ার n দেখলাম, তাহলে 2 টু দি পাওয়ার 6 কত দেখলাম? তাহলে পি অফ এর সদস্য সংখ্যা কত হবে? 2 টু দি পাওয়ার 6। 2 টু দি পাওয়ার 6 এর মান কত আসে? 2 টু দি পাওয়ার 6 মানে 2 6 বার গুণ হবে। তাহলে 2 কিউব 8, আবার 2 কিউব 8, 8 কত হবে? 64। তাহলে 2 টু দি পাওয়ার 6 এর মান আমাদের আসছে হচ্ছে 64। তাহলে আমাদের আনসার কত হবে? 64। এটা আমাদের একটু দেখেন ভালো করে। এরপরে আমি এখানে বলেছি এ এক্স বিলংস টু এন, 2 থেকে বড় 8 থেকে ছোট। 2 থেকে বড় 8 থেকে ছোট। এক্স বিলংস টু এন, এক্স বিজোড় এবং এক্স 9 থেকে ছোট। এ ইন্টারসেকশন বি নির্ণয় করতে বলেছে। তাহলে আমাদের এখানে কি আছে? এখানে আছে হচ্ছে এক্স বিলংস টু এন, 2 থেকে 8-এর মধ্যে এন ন্যাচারাল নাম্বার। তাহলে আমাদের এখানে এ এর মান কত আসবে? এ এর মান আসবে হচ্ছে 3, 4, 5, 6, 7। এবার বি এর মান কত আসবে? বি বিজোড় সংখ্যা, এক্স বিলংস টু এন মানে ওটাও ন্যাচারাল নাম্বার হবে। তাহলে ন্যাচারাল নাম্বারটা আমরা যদি দেখি, তাহলে ন্যাচারাল নাম্বার ছিল 1 থেকে শুরু হবে, 1, 2, 3, 4, 5, 6, 7 ইত্যাদি ইত্যাদি হবে। এখন এই যে বি যেটা আমরা দেখলাম, এই বিটা কি হবে? বি বলেছে হচ্ছে এক্স বিলংস টু এন মানে এক্সটা বিজোড় সংখ্যা হবে এবং বিজোড় সংখ্যা 9 থেকে ছোট হবে এবং 9-এর সমান হতে পারে। তাহলে 1, 3, 5, 7, 9। এবার এ এবং বি এই দুইটা যদি আমরা ইন্টারসেকশন নির্ণয় করি, তাহলে ইন্টারসেকশন বি এর মান কত হবে? ইন্টারসেকশন মানে কি? ইন্টারসেকশন মানে হচ্ছে কমন অঞ্চল। এখানে আপনারা একটু দেখেন যে এখানে ভালো ইন্টারসেকশন, করে। ইন্টারসেকশন মানে হচ্ছে কমন জিনিস। ইন্টারসেকশন দুইটার মধ্যে কমন হবে। এরপর দেখেন ইউনিয়ন, এটা হচ্ছে কমন আনকমন সব হবে। সবগুলো যতগুলো আপনার ওখানে থাকবে সবগুলো নিয়ে আমরা কাজ করব। তাহলে কমন আনকমন যতগুলো আছে সব হবে ইউনিয়নের ক্ষেত্রে। আর ইন্টারসেকশনে কি হবে? শুধু ইন্টারসেকশনে শুধু কমন গুলো আসবে। আচ্ছা, আবার এখানে আরেকটা জিনিস আছে। যদি কখনো এই এরকম প্রাইম আকারে থাকে, প্রাইম, এটাকে আমরা বলি ইউনিভার্সাল থেকে বিয়োগ হবে। ইউনিভার্সাল থেকে বিয়োগ। অনেক সময় এই বিয়োগ না থাকে, এরকম স্ল্যাশ থাকতে পারে, বাদ থাকতে পারে, এটাও মানে কিন্তু বিয়োগ, a - b। তো যাই হোক, আমরা এখানে ইন্টারসেকশন দেখে এগুলো নিয়ে আমরা আস্তে আস্তে আলোচনা করব। এখানে আমরা বলেছি এ ইন্টারসেকশন বি, কত বলেছি? এ ইন্টারসেকশন বি। তাহলে এর ভ্যালু কত আছে? এখানে উপরের দিকে দেখেন আপনি, এই দুইটার মধ্যে কমন কতটুকু আছে? এই দুইটার মধ্যে কমন এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 5 আছে, এখানে 5 আছে। আচ্ছা, এখানে 7 আছে, এখানেও 7 আছে। তাহলে কমন কতটুকু থাকলো? এই তিনটার মধ্যে কমন মানে কমন থাকতেই হবে, দুই জায়গাতেই থাকতে হবে। তাহলে দুই জায়গাতে যদি আমরা দেখি, তাহলে আসছে হচ্ছে 3, 5, 7। ঠিক আছে। তাহলে ইন্টারসেকশন, এই ইন্টারসেকশন বি এর ভ্যালু কত আসছে? 3, 5, 7। এই টপিকসটা থেকে বেরিয়ে এসে আমরা যদি আরেকটু দেখি, তাহলে যদি এটাই আসতো, আমরা যদি আরেকটু শিক্ষার জন্য দেখি আর কি, এ ইউনিয়ন বি যদি আসতো, তাহলে আমরা ইউনিয়নের ক্ষেত্রে কি হবে? কমন আনকমন যা আছে সব, যেমন এ 1 বিতে আছে কিন্তু এতে নেই, তাতে সমস্যা নেই। 1 হবে, তারপরে কত হবে? 3 হবে, তারপরে কত হবে? 4 হবে, তারপরে কত হবে? 5 হবে, তারপরে 6 হবে, 7 হবে, 9 হবে। এটা যদি ইউনিয়ন করি, আপনি এখানে দেখেন এই ইউনিয়ন না শিখে যদি এখান থেকে এরকম বাদ আকারে থাকতো, এ বাদ বি, মানে কি? এ বিয়োগ বি। তাহলে যদি আমরা বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে কত হবে? বিয়োগ করলে এখানে দেখেন এ থেকে বি বাদ দিব আমরা, হ্যাঁ। বাদ দেওয়া মানে কি? বাদ দেওয়া মানে হচ্ছে, এটা মনে করেন A 3, তারপর হচ্ছে 4, 5, 6, 7, এটা গেল মাইনাস। এবার দেখেন 1, তারপর 3, তারপরে 5, তারপর 7, 9। এখন আপনি এখানে দেখবেন যে বাদ মানে কি? সে বাদ, এবং যেটা কমন থাকবে সেটাও সে নিয়ে চলে যাবে। তাহলে বাদ মানে হচ্ছে সে বাদ এবং যেটা কমন থাকবে সেটা নিয়ে চলে যায়। এখানে 3 আছে, তাহলে এই পাশে দেখেন এখানে 3 আছে, এই 3 বাদ হয়ে যাবে। তারপরে এখানে কত আছে? 5 আছে, 7 আছে, 5, 7 দুইটাই আছে, এখানেও 7 আছে, এখানেও 5 আছে। তাহলে বাদ মানে সে বাদ, ওর কোন এখানে কাজ নেই। তাহলে আমার এখানে মান আসবে হচ্ছে, কত আসবে? একটা আসবে হচ্ছে 4, একটা আসবে 6, আর কিছু আসার সম্ভাবনা আছে?
আর কিছু আসার সম্ভাবনা নেই। তাহলে আমাদের অ্যান্সার হবে 4 6। তাহলে এ বা বি অথবা এ মাইনাস বি বুঝতে পারছেন, এ ইউনিয়ন বি বুঝতে পারছেন। যদি ইউনিভার্সাল সেট দেওয়া থাকে অথবা দেওয়া নাও থাকে, তাহলে আমরা ইউনিয়ন করে যে সেটটা পাবো এটাকে আমরা বলবো ইউনিভার্সাল সেট। যদি প্রাইম থাকতে পারতো অথবা এ কমপ্লিমেন্ট আকারে যদি থাকে, তাহলে ভালো করে দেখেন এখানে যদি এ কমপ্লিমেন্ট অথবা এ প্রাইম থাকে, তাহলে আমরা এইটাকে লিখবো হচ্ছে ইউ থেকে ওই এ বিয়োগ করে দেবো। হ্যাঁ, বিয়োগ করে দিলে যেটা থাকবে সেটা, তো এই ম্যাথের ক্ষেত্রে ইউ থেকে এ বিয়োগ করে দিলে বি এর মানটাই পাবো। কি আমরা বি এর মান পাবো? ইউনিভার্সাল থেকে না, বি পাবো নাকি? অনেক সময় আছে ভুল নিষ্পন্ন আসতে পারে, তো আমাদের এটার ক্ষেত্রে বি আসবে না। হ্যাঁ, বি আসবে না, অন্য আসবে, এটা আপনারা নিজে নিজে বিয়োগ করে দেখবেন। আজকাল ভাই কাইন্ডলি মাইকটা মিউট করেন, তাকে মেসেজ দিতেছে সবাই, আপনি হয়তো দেখতেছেন না। স্যার আপনাকে না, সরি, যে হাদিকাতুল ভাইয়ের মাইক অন করা, বাট তার হয়তো বা ঠান্ডা লাগছে, সে কাশি দিচ্ছে। ও আচ্ছা আমাদের আচ্ছা। ইস্যু হইতেছিল, সরি। স্যার আমি একটু এখানে কথা বলতে চাই, একটু জাস্ট 1 মিনিট। হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ, বল। 30 সেকেন্ড। যে এখানে হচ্ছে আমরা সবাই শিক্ষিত, আমাদের তো একটু বোঝা উচিত যে আমরা একটা মিটিং এ অ্যাটেন্ড হব, অন্তপক্ষে মাইক্রোফোন আর ক্যামেরাটা অফ করে দিয়ে জয়েন হব। একটু শেখে না কেমন, নৈতিকতা বলতে একটা জিনিস থাকে। না, অনেক এক্সাইটেড তো, অনেকে ক্লাসে মনোযোগ থাকে, অনেক সময় বুঝতে পারেন না, ঠিক আছে, সমস্যা নেই, এরপর আপনারা সবাই মিউট করেই থাকবেন। স্যার আচ্ছা, আমি একটু অ্যাড করতে চাই। হ্যাঁ হ্যাঁ বলেন। অনেকে হচ্ছে ফোন দিয়ে ক্লাস করে, কখনো আপনার মনে কথাটা করছে না যে কি স্পষ্ট বোঝা যাচ্ছে মোবাইলে না, একটু ফোন জোরে দিয়ে। বলেন। যে স্যার অনেকে হচ্ছে শুয়ে শুয়ে ক্লাস করে, আমরা যখন রেকর্ড ক্লাস করি ওনাদের দেখা যায়, এটা খুবই বাজে লাগে। ও আচ্ছা, হ্যাঁ, আপনারা ক্যামেরা এবং মাইক্রোফোন অফ রাখবেন সবাই। আচ্ছা, আমরা এবার টপিকসে চলে যাই। আচ্ছা, এখানে আমরা 6 নম্বর যে ম্যাটটা নিয়েছি, পি একটা সেট, সেটা কি হবে? এক্স সাজ দ্যাট এক্স, এক্সটা কি হবে? 12-এর গুণনীয়ক সমূহ। আপনার ভালো করে বুঝতে হবে গুণনীয়ক কোনটা আর গুণিতক কোনটা। গুণিতক মানে আপনি ছোটকালে যে নামতা শিখছেন, নামতা ওই যে 3, এরপরেরটা দিয়েছে কিউ, 3-এর গুণিতক। তাহলে নামতা শিখছেন 3 একে 3, 3 2 6, 3 3 9, 3, এটা দিতে হবে। এটা হচ্ছে গুণিতক, আর গুণনীয়ক সমূহ মানে হচ্ছে উৎপাদক। তাহলে আমরা এখানে পি একটা সেট নিয়েছি। দেখেন আমার এখানে পি হচ্ছে কি বলেছি? 12-এর গুণনীয়ক সমূহ। তাহলে আমরা এই 12কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কত হবে? 1 হতে পারে, যেমন কত কত দিয়ে ভাগ যায় এটা আপনার দেখতে হবে। 1 হবে, তারপর কত হবে? 2 হবে, তারপর কত হবে? 3, মানে 1 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, তারপর 4 দিয়ে যায়, 5 দিয়ে কি যাবে? 12কে ভাগ যায়? যায় না। তাহলে 6 দিয়ে যাবে, তারপর কত যাবে? 6, তারপর 7 দিয়ে কি ভাগ যায়? 7 দিয়ে যাবে না। 8, 9 যাবে না, তাহলে আমরা শুধু 12। এটা আমরা পেয়ে গেছি হচ্ছে এটা পি একটা সেট, সে সেটটা ছিল হচ্ছে 12-এর গুণনীয়ক সমূহ। লিখতে একটু অসুবিধা হয়ে যায়। পি একটা আমরা 12-এর গুণনীয়ক সমূহ পেয়ে গেছি। এবার কিউ হবে কি? কিউটা হচ্ছে 3-এর গুণিতক সমূহ। তাহলে 3 হবে, 3 একে 3, 3 দুগুণে কত হবে? 6 হবে, 3 তিরিকে 9 হবে, 3 চারে 12 হবে। এখানে দেখেন আমরা এখানে লিখেছি যে হচ্ছে 12 সমান হবে, তাহলে 3-এর গুণিতক হবে এবং 12 সমান হবে। তাহলে এই যে পি এবং কিউ, এই দুইটার ক্ষেত্রে পি মাইনাস কিউ, এখানে দেখেন মাইনাস চলে আসছে। তাহলে এটার ক্ষেত্রে কি হবে যে আমি পি মাইনাস কিউ যদি দেখি, তাহলে আপনি দেখবেন কমন কোথায় কোথায় আছে। এই যে 3 এখানে আছে, এখানেও 3 আছে, এখানে এখানে 6 আছে, এখানেও 6 আছে। তাহলে আপনি দেখেন পি মাইনাস কিউ, এটার ক্ষেত্রে দেখেন যে এখানে আমরা যদি দেখি, আচ্ছা, তাহলে এখানে এখানে দেখেন যে পি মাইনাস কিউ আমরা নিয়েছি। তাহলে পি মাইনাস কিউ যখন আমরা নিব, তাহলে পি থেকে কিউ বাদ হবে। তাহলে এখানে দেখেন 1, 2, 3, 4, 6, 12, এখান থেকে কি বাদ যাবে? কিউ বাদ যাবে। তাহলে কিউ কত কত? কিউ হচ্ছে 3, 6, 9 আর 12, এটা আসছে। তাহলে আমার এখানে 3, 6, 9, 12 এটা বাদ যাবে। ভালো করে দেখবেন এটা কি, এটা বাদ, একবারেই বাদ।
কোথা থেকে বাদ? এই ওয়ান, এটা কোথা থেকে বাদ যাবে? 1 2 3 4 6 এবং 12 থেকে। তাহলে কমন কত কত আছে আমরা এর আগেই দেখেছি, কিন্তু কমন আছে হচ্ছে 3 আছে, আবার এটার ক্ষেত্রেও 3 আছে, এটার ক্ষেত্রে 6 আছে, ওখানে 6 আছে। তাহলে আমার থাকছে কি, 1 থাকছে, 2 থাকছে, 4 থাকছে, আর 12 তো চলে গেছে। তাহলে আমার বাকি থাকে কোনটা? এই কয়েকটা দেখেন, 1 2 4। আমরা আপনাদের এখানে অনেকের মনে একটু প্রশ্ন জাগে যে এইখানে যদি বাকি কিছু থাকে তাহলে কি এগুলো আমরা নিব? যেমন 3 6, এখানে 9 ছিল, এখানে কি ছিল, 9 ছিল, কিন্তু এখানে ছিল না। তো 9 তেমনি বাদ, ও তো এর মধ্যে আসবে না। তাহলে বিয়োগ মানে বাদ, ওর সাথে যে কমন থাকবে সেটাও নিয়ে চলে যাবে। আচ্ছা, এখানে আমরা লিখেছি যে 7 এর গুণিতক সেট কোন ধরনের সেট। আমরা এখানে সেট প্রথমে যখন আলোচনা করছিলাম শুধু গঠন এবং শুধু গঠন এবং আরেকটা কি নিয়ে আলোচনা করেছে, গঠন পদ্ধতি আর একটা তালিকা পদ্ধতি। এই সেটের অনেকগুলো প্রকারভেদ আছে। আমরা যদি প্রকারভেদ দেখে দেখে করি তাহলে হচ্ছে প্রথম যে সেটটা আসবে এটাকে আমরা বলি অসীম সেট। কি বলি? প্রথমে যে সেটটা আসবে এটাকে বলা হবে অসীম সেট। আর কি কি সেট আছে? অসীম সেট, তারপর আছে সসীম সেট। তাহলে প্রথমে যদি আমরা অসীম সেট দেখি তাহলে যে সেটের উপাদান সংখ্যা অসীম, 1 2 3 ডট 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 এরকম আকারে চলতে থাকবে। তাহলে 1 2 3 ডট ডট আকারে যদি চলে তাহলে এটা হচ্ছে অসীম সেট। আর যে সেটের উপাদান সংখ্যা লিমিটেড, 1 2 3 4 যে সংখ্যা লিমিটেড, এরকম কি শেষ আছে, এগুলোকে সসীম সেট বলা হবে। তাহলে আপনি এর আগে দেখলেন ন্যাচারাল নাম্বার যে সেটটা ছিল, 1 থেকে শুরু হয়েছিল, 2 থেকে শুরু হয়েছিল, 3, এরকম ডট 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 আকারে চলতেছিল না, এর কোনো শেষ আছে? ন্যাচারাল নাম্বার সেট, যে স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে এটা কি ধরনের সেট হবে? অসীম সেট। যার শেষ নেই সেটা অসীম, আর যে শেষ আসে সেটা সসীম। তারপরে আপনি আরো যদি দেখেন তাহলে এর আগে জেড ছিল না, জেড ইন্টিজার নাম্বার সেট, মানে যেটাকে পূর্ণ সংখ্যা বলতাম। তাহলে 0 ছিল, তারপর কত ছিল, +-1 +-2 ইত্যাদি ইত্যাদি ছিল না? তাহলে এই যে এটার কোনো শেষ আছে? যার শেষ নেই এটাকে আমরা বলবো অসীম, কিন্তু যার শেষ আসে এটাকে সসীম সেট বলা হবে। তাহলে সাতের গুণিতকের সেট কোন ধরনের সেট হবে? আপনি সাতের গুণিতক কিরকম হবে? ওই যে নামটা আপনি শিখছেন, 7 × 7 7 × 14, 3 × 7 21, 4 × 7 28, 5 × 7 35, এরকম চলতেই থাকবে, আপনার কোনো শেষ আছে? এর কোনো শেষ নেই। আপনি যত বড় সংখ্যা কল্পনা করবেন তার থেকেও আরেকজন বড় সংখ্যা কল্পনা করতে পারে না? মনে করেন আপনি আপনার চোখে সবচেয়ে বড় সংখ্যা একের পর 10,000টা শূন্য, আরেকজন পর একের পর তো 10 কোটিটা শূন্য কল্পনা করতে পারে। তাহলে কি সেটা সসীম হবে? সেটা অসীম হয়ে যাবে। তাহলে সাতের গুণিতক যদি আমরা বলি তাহলে অসীম সেট হবে। যদি বলা হতো সাতের গুণনীয়ক সমের সেট তাহলে সসীম হবে। গুণনীয়ক হলে কত হতো? 1 আর 7 হতো। তাহলে যেটা শেষ আছে এটাকে আমরা বলবো সসীম, আর যা শেষ নেই এটাকে অসীম বলবো। তাহলে সাতের গুণিতকের সেট কি হবে? অসীম। কিন্তু যদি গুণনীয়ক বলতো তাহলে হবে সসীম। আপনারা বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার আমরা নতুন একটা টপিকসে যাচ্ছি। এই টপিকসটার আগে আপনার সেট সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে, তার সাথে সাথে আর একটা সম্পর্কে ধারণা থাকতে হবে, সেটাকে আমরা বলি হচ্ছে ভেন ডায়াগ্রাম, মানে ভেন চিত্র। এই ধরনের ম্যাথ আসলে আপনি ভেন চিত্র দিয়ে করে ফেলবেন, সূত্রের কোনো দরকার নেই। সূত্রের কোনো দরকার নেই। আমরা ভেন চিত্রের ক্ষেত্রে এখানে দেখেন, এখানে বলেছে যে কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর 80% গণিত, 70% বাংলায় এবং উভয় বিষয় 60% পাশ করে। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো, এখানে চাইছে কি ফেল করলো। আপনার যখন পার্সেন্টেজ বলা হয় তখন মোট শিক্ষার্থী কত হতে পারে? 100 জন হবে নিশ্চয়, এর বেশি তো হওয়ার সম্ভাবনা নেই। তার মধ্যে দেখেন এখানে গণিতে পাশ করেছে হচ্ছে 80%, 70% পাশ করেছে বাংলায়, উভয় বিষয়ে 60%। তাহলে আপনার নর্মাল হিসাব আসতে পারে যে 80 আর 70 150 হয়ে গেছে, আর উভয় বিষয়ে 60 210 হয়ে গেছে, তাহলে 100 বেশি হয়ে গেল, কিন্তু এরকম না। হ্যাঁ, এখানে আমরা ভেন ডায়াগ্রাম যেটাকে বলি ম্যাথমেটিক্স এর ভাষায়, তাহলে ভেন চিত্র যদি আমরা দেখি তাহলে এই রকম আকারের হবে। আপনি এটা ভালো করে বুঝবেন সবাই, এটা বুঝলে আপনাদের এরকম ধরনের যতগুলো সমস্যা আছে সব শেষ হয়ে যাবে। তাহলে আপনার এখানে একটা জিনিস বুঝতে হবে যে আপনার এর মধ্যে টোটাল নাম্বার হচ্ছে 100। কত? টোটাল 100, এর মধ্যে টোটাল আপনার 100 হবে, 100 জন। তার মধ্যে পরীক্ষায় কি গণিতে 80%, 70% বাংলায়, উভয় বিষয়ে 60%। তাহলে উভয় মানে কি? উভয় হচ্ছে ইন্টারসেকশন। তাহলে ইন্টারসেকশন মানে এইখান থেকে শুরু করবেন,
প্রথমে ইন্টারসেকশন থেকে শুরু করবেন। তার আগে এটা দেখেন, এটাকে আমরা ধরে নিয়েছি ম্যাথ, এটাকে ধরে নিয়েছি, এটাকে ধরে নিয়েছি বাংলা। তাহলে ওই দুইটা সেন্টেন্স, একটা ম্যাথ আর একটা বাংলা। তাহলে ইন্টারসেকশন কি ছিল? উভয় বিষয়, যে উভয় বিষয় থেকে আমরা শুরু করব। তাহলে উভয় বিষয় হচ্ছে 60%। কত? উভয় বিষয় হচ্ছে 60%। তাহলে উভয় বিষয় আমরা যে 60% নিয়েছি, তাহলে উভয় থেকে শুরু করলাম। তাহলে বাকি থাকে কি? গণিতে বলেছিল 80%। এই যে এইটা যে ম্যাথমেটিক্স, এই টোটালটা হচ্ছে, ভালো করে বুঝেন, এই টোটালটা হচ্ছে 80% হবে। তার মধ্যে 60% অলরেডি নিয়ে নিয়েছেন। তাহলে বাকি থাকে কয় পার্সেন্ট? এটা 20%। এটা কয় পার্সেন্ট হবে? 20। দেখেন এই পুরোটা 80 হয়ে গেছে না? তারপরে আমার নিয়ে এসেছে বাংলায় 70%। বাংলায় কয় পার্সেন্ট? 70। তাহলে এই পুরো যে বাংলা, এটা হবে 70%। কত হবে? 70। তাহলে ওইদিকে আপনি নিয়ে নিয়েছেন হচ্ছে 60%। তাহলে এই বাকি থাকে কয় পার্সেন্ট? 10%। তাহলে এবার লক্ষ্য করেন, এই দিকে যেটা আছে এটা হচ্ছে 10, এটা আছে কত? 16, এটা আছে হচ্ছে 20। তাহলে এই সব যদি আমরা যোগ করি তাহলে কত হবে? 20, 60 আর 10 যোগ করলে কত হবে? ভালো করে দেখেন এখানে কত আসছে। তাহলে আমার ছিল 20, তারপর ছিল 60, আর একটা ছিল 10। সব মিলিয়ে কত আসছে? 90। আমার হওয়া লাগবে কতজন? 100। তাহলে বাকি থাকে কয়জন? 10 জন। এই 10 জন কি বাহিরে আছে না? মানে এরা ফেল করেছে। কি করেছে? ফেল করেছে। এটা কি বুঝতে পেরেছেন? যদি না বুঝেন তাহলে আমি আবার বুঝাবো। এটা বুঝাই লাগবে। এটা ছিল 10, এটা বুঝাই লাগবে, এটা বুঝতেই হবে। তার আরেকবার এটা আলোচনা করতেছি। আমরা সবসময় দুটা চিত্র আঁকায় নিব, একটা গণিত ধরে নিব, একটা বাংলা ধরে নিয়েছি। সবসময় আমরা যাবো যে দুইটার ইন্টারসেকশন পয়েন্ট যেখানে থাকবে, তাহলে দুইটার ইন্টারসেকশন পয়েন্ট যেখানে থাকবে যে 60%, এই 60%টা দুইটার ইন্টারসেকশন পয়েন্টে বসাই দেব। তারপরে এই যে আমরা যদি দেখি এটা গণিতে ছিল, তাহলে গণিতে 80%, তাহলে 60% থেকে 80 বাদ দেবো। বাংলায় 70%, 70 থেকে ওই 16 বাদ দিয়ে দেবো, তাহলে 10 থাকবে। এরপর সব যোগ করে দেবো। যোগ করে আবার 100 হওয়া লাগবে। যদি 100 না হয় তাহলে 100 থেকে যত কম থাকবে তত হবে ফেল। আমি এখানে এই প্রশ্নটা আরেকটু অন্যভাবে করতে পারতাম। আমি যদি বলতাম শুধু বাংলায় কত শুধু বাংলায়, এই প্রশ্নটা যদি আমি অন্যভাবে করি, তাহলে দেখেন এই প্রশ্নটা কি ধরনের হবে। এই প্রশ্নটা যদি আমি এরকম ভাবে না করে আমি যদি বলি যে শুধু বাংলায় কতজন পাশ করবে, শুধু বাংলা, অথবা শুধু গণিতে কতজন পাশ করবে। ভালো করে দেখেন, এটা আমি নিয়েছিলাম গণিত, এটা নিয়েছিলাম হচ্ছে বাংলা। তাহলে এই দুইটার কমন ছিল 60। আচ্ছা, এখানে 80 ছিল হচ্ছে গণিতে। তাহলে 80 থেকে 60 বাদ দিলে থাকে 20। আর এই পাশে ছিল হচ্ছে টোটাল 70, তাহলে এখানে থাকে হচ্ছে 10। আর এই যে বাইরে তো 10 জন ছিল, ফেল করেছে। তাহলে আপনি এবার দেখেন, যদি প্রশ্নটা এরকম না এসে বলে শুধু গণিতে পাস, শুধু গণিতে পাস, তাহলে কত পাবেন? শুধু গণিতে যদি পাস বলা হয়, এই যে এটা ম্যাথমেটিক্স, শুধু গণিত কয়জন? 20 জন হবে। যদি বলা হয় শুধু বাংলা, শুধু বাংলায় পাস, তাহলে কয়জন হবে? 10 জন। এই যে শুধু 20 জন, এই যে 20 জন আর 10 জন, এরা কি ইন্টারসেকশনের মধ্যে আছে? ইন্টারসেকশনের মধ্যে নেই। ওরা শুধু বাংলা, শুধু বাংলায় 10 জন, আর শুধু গণিতে 20 জন। এরকম আকার প্রশ্ন আসতে পারে, কারণ এটা 2020 সালে প্রাথমিক আসছিল। ওইটা লেস ধরে যদি ম্যাথ করে, মানে প্রশ্নটা করে, আস্তে আস্তে দেখতেছেন অনেক কঠিন প্রশ্ন আসতেছে। এটাও এরকম করে একটু চেঞ্জ করে আসতে পারে। আচ্ছা, আমার পরের প্রশ্নে যাই। পরে যে প্রশ্নটা এটা বলছে যে 50 জন লোকের মধ্যে 35 জন ইংরেজি, 25 জন বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে এবং প্রত্যেকে দুইটি ভাষার অন্তত একটা ভাষায় কথা বলতে পারেন। তাহলে উভয় এবং প্রত্যেকে দুইটি ভাষার অন্তত একটা ভাষায় কথা বলতে পারেন। এবার বাংলায় কতজন কথা বলতে পারেন? এবার ভালো করে দেখেন, 50 জন লোকের মধ্যে 35 জন ইংরেজি, 25 জন বাংলা ইংরেজি দুইটাতে বলতে পেরেছে। তাহলে এইবার আগের মতো করে যদি আমরা নিই, তাহলে এখানে দেখেন, তাহলে এখানে দুইটা নিয়েছি। প্রথমটা হচ্ছে ইংরেজি, আর এটা নিলাম হচ্ছে বাংলা। আবার মোট কতজন হতে হবে? 50 জন। তাহলে 35 জন, এদের মধ্যে 35 জন ইংরেজি, 25 জন বাংলা ইংরেজি। তাহলে আমরা আগের মতো করে যদি দেখি, তাহলে ইন্টারসেকশন দিয়ে আমাদের শুরু করতে হবে। তাহলে ইন্টারসেকশন কতজন হবে? 25 জন। 25 জন দিয়ে শুরু করলাম। তাহলে এদের মধ্যে ইংরেজিতে কয় পার্সেন্ট হবে? কতজন? 35 জন। তাহলে ইংরেজির মধ্যে উভয় বিষয়ে 25 জন আছে। তাহলে এই যে ফাঁকা জায়গা উপরে, এই যে এই ফাঁকা জায়গাটায় কত হবে? এই ফাঁকা জায়গাটাই হয়ে যাচ্ছে 10 জন। কত হয়ে যাচ্ছে?
10 জন। তাহলে 25 আর 10 কত গেল? 35 হয়ে গেল। তাহলে আমার মোট হতে হবে 50 জন। কতজন?